সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব নির্বাচনের পথে বাংলাদেশ। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন আলোচক আছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ভাই। আরও রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মঈনুল আমিন। আপনাদের দুইজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দীপু ভাই, আপনাকে নিয়ে প্রথমে শুরু করি। এখন বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন আমাদের ডক্টর ইউনূস। সেখানে থেকে যে আমাদের প্রেস সচিব জানিয়েছেন যে আগামীকাল উনি আপনার যে জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে অধিবেশন হবে ৮০তম, সেখানে উনি ভাষণ দিবেন এবং এই ভাষণে তিনি যেটা বলবেন তার মূল বিষয়টা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এবং পত্রপত্রিকায় আমরা দেখছি যে উনি বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন তিনি করবেন। তো এই নির্বাচনটা উৎসব মুখর হবে বলে সকল দাবি করছেন। আমি আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ, সহ আলোচককে ধন্যবাদ, শ্রোতাদেরকে ধন্যবাদ। বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিক্রম করছে। বাংলাদেশের সৃষ্টি হয়েছিল মূলত নির্বাচনকে কেন্দ্র করেই। বাংলাদেশ থেকে একটি সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যা নিয়ে অতি সম্প্রতি বিদায় নিয়েছে, এটিও নির্বাচনকে কেন্দ্র করেই। আর বাংলাদেশে এখন জন আকাঙ্ক্ষা সামগ্রিকভাবে একটি বিষয়কেই কেন্দ্র করে ঘুরছে, সেটি হলো নির্বাচন। আজকের যে তত্ত্বাবধায়ক বলেন, উপদেষ্টা সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, এই সরকার গঠিত হয়েছে এই দেশে লাগাতার গত ১৬ বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক ভোট হরণের যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে। আপনি মনে করতে পারেন ২০১৪ সালে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ১৫৩ জন জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। যে দেশে বিএনপির মতো, জামাতের মতো বৃহত্তম রাজনৈতিক দল আছে, ধরে নেওয়া হলো যে তাদের কোনো লোকই নেই, কোনো প্রার্থীও নেই, কোনো ভোটারও নেই। গোটা নির্বাচন ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, বিরোধী দলগুলো নির্বাচনে যায়নি, তারা একতরফাভাবে নিজেদের সাধারণ একটা খেলায় জনগণের ইচ্ছাকে তাদের ইচ্ছা হিসেবে চালিয়ে দিয়ে সরকার গঠন করে ফেলল। এর আগেই এসব আলামত পাওয়া গিয়েছিল, কিন্তু সূত্রপাতটা মূলত এই সময় থেকে। ২০১৮-তে এটিকে আরেকটি রূপ দেওয়া হলো, বিভিন্ন প্রক্রিয়ায় বিরোধী দলগুলোকে নির্বাচনে নেওয়াও হলো। কিন্তু দেখা গেল দিনের ভোট আগের দিন রাত্রেই সরকারি নির্বাচন কেন্দ্রিক যারা কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে দিয়ে এমনভাবে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হলো যে ফলাফল দেখার আর প্রয়োজন হলো না, একতরফাভাবে সেই রাজনৈতিক দল আওয়ামী লীগ আবার জয়লাভ করল। ২০২৪-এ কেউ গেল না আমি আর দামি নির্বাচন করে, গোটা নির্বাচন ব্যবস্থাটাকেই একটা ধ্বংসে পরিণত করে দেয়া হলো। প্রতিষ্ঠানটিকে একটি হাস্যকর প্রতিষ্ঠান, জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হলো।
এর মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল নিজেকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন, জনগণের ইচ্ছাগুলোকে গলা টিপে হত্যা করে, মামলা হামলা করে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে লাখো লাখো নেতাকর্মীকে আটক করে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে বিএনপির এবং বাংলাদেশের এবং এই উপমহাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে ভিতরে প্রবেশ করিয়ে সাজা দিয়ে এবং আমাদের এই প্রজন্মের সর্বাপেক্ষা প্রিয় জননেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বাইরে রেখে আমরা এর মধ্য দিয়ে আন্দোলনটা করেছি এবং এক পর্যায়ে আপনি জানেন 24শে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের গোটা বছরগুলোর আন্দোলনকে একটি ভিন্ন মাত্রা যোগ করে এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগ করে, 5 তারিখে দেশ ত্যাগ করে ক্ষমতায় আসে ইউনূস সরকার এবং জনগণের আকাঙ্ক্ষাই তাকে এই ক্ষমতায় এনেছে। জনগণ তাকে ক্ষমতাসীন করেছে একটি শর্তে, আমি আমার ভোট আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই, নিরাপদে দিতে চাই, নির্বিঘ্নে দিতে চাই, এমন একটি প্রক্রিয়ায় যে প্রক্রিয়া গণতান্ত্রিক। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আশা করছি গতকাল পর্যন্ত প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন ফেব্রুয়ারিতেই প্রথমার্ধেই নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি তিনি একজন বিশাল ব্যক্তিত্ব, তার কথার মর্যাদা থাকবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি একটু আমিন ভাইয়ের কাছে আসতে চাই যে ডক্টর ইউনূস বলছেন যে যুগান্তকারী নির্বাচন উনি করবেন এবং ভাইও বলেছেন যে একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়িয়েছি সকলে মিলে এবং আমাদের কিছু নির্বাচনেই আমাদের মূল আকাঙ্ক্ষাটা ছিল। তো এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমরা একটা সংস্কারের বিষয় দেখলাম এবং দীর্ঘদিন আমরা দেখছি যে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল যে এতগুলো রাজনৈতিক দল এই সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় ধরে তারা আলোচনা করছেন এবং তারা একটা ঐক্যমত্যে পৌঁছানোর যখন প্রায় কাছাকাছি তখন হঠাৎ করে আমরা দেখলাম যে ঐক্যমত থেকে বেরিয়ে এসে কয়েকটা রাজনৈতিক দল, তার মধ্যে জামাত আছেন এবং আরও কয়েকটি ইসলামী দল আছেন, তারা একই সময় আলোচনা চলছিল, তো আলোচনা থেকে বেরিয়ে এসে রাজপথে আসলেন, এসে তারা পিআর পদ্ধতি দাবি করছেন। তো এই পিআর পদ্ধতিতে যে নির্বাচন তারা দাবি করছেন এবং পিআর পদ্ধতিতে না হলে তারা নির্বাচনে যাবেন না বলছেন। তো আপনার দল কি এই পিআর পদ্ধতিকে সাপোর্ট করে কেন? অনেক ধন্যবাদ। প্রথমেই আপনাকে আমার সম্মানিত সহ-আলোচক এবং এনটিভির সম্মানিত দর্শকদেরকে আমার দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্বাচনের পথে বাংলাদেশ। দেখেন, আমি শুরু করতে চাই এনটিভির একটা উদাহরণ দিয়েই। প্রত্যেকটা প্রোডাক্ট আর সার্ভিসের আমরা যারা ব্র্যান্ডিংয়ে আমরা কাজ করি আমরা জানি যে প্রত্যেকটা প্রোডাক্ট আর সার্ভিসে একটা ভ্যালু প্রপোজিশন থাকে, একটা পে অফ লাইন থাকে। যেমন এনটিভির সময়ের সাথে আগামীর পথে, এটা হচ্ছে এনটিভি স্লোগান। তো এটার মাধ্যমে দর্শকরা বুঝতে পারবে এনটিভি যে অ্যাডভান্স সব সময়কে ধারণ করে, দর্শকদের চাহিদা পূরণ করতে চায়, এই ট্যাগলাইন বলেন বা পে অফ লাইন দিয়ে কিন্তু বুঝতে পারে। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু থিম হওয়া উচিত ছিল কি, যদি এনটিভির ভাষায় বলতে চাই, নির্বাচনের সাথে গণতন্ত্রের পথে। এটা হওয়া ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল থিম। নেপালে কিন্তু জেনজিরা বিক্ষোভ করেছিল, নেপালের সরকারকে তারা হঠাৎ বাধ্য করেছে এবং তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার সুশীল আকারকে নেতৃত্বে গঠিত হলো, তিনি কিন্তু ক্লিয়ারলি বলেছে 6 মাসের ভিতরে নির্বাচন দিব, বাকি গুড গভর্নেন্স বলেন, কারাপশন বলেন, এভরিথিং উইল বি ডান, অল দ্য সব ধরনের সংস্কার যেটা আপনি বলেন নির্বাচিত সরকার করবে। সো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হওয়া উচিত ছিল যে তারা এক দেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে নিয়ে যাবে। বিএনপির সম্মানিত নেতা বললেন যে নির্বাচনকে ধ্বংস করা হয়েছিল বলেই হাসিনার মতো এরকম সেটা তো ফ্যাসিবাদ জন্ম হয়েছিল। সরকারের যেটা থিম হওয়া উচিত ছিল, তারা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। এখন একই সাথে বিচার এবং সংস্কার একটা ম্যান্ডেট ছিল। কোনোটাই কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট না, যে এমন না যে আপনাকে আগে বিচার হতে হবে, তো বিচার আপনি কতদিনের ভিতরে করবেন। আপনি যদি বলেন 6 মান্থের ভিতরে আমি একজনকে ঝুলাই দিব, সেটা তো তাহলে ন্যায় বিচার হবে না, আপনাকে বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে। সংস্কার ঐক্যমত কমিশনের কথা যেটা বলেন, আমি এনডিএম এর পক্ষ থেকে প্রত্যেকটা ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নিয়েছি। পিআর পদ্ধতির আলোচনা এখানে আসছে। দেখেন,
আপনি যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন তারা এখন জাতীয় সংসদ যেটা নিম্নকক্ষ, যেহেতু উচ্চকক্ষের একটা ধারণা আসছে আমরা নিম্নকক্ষ বলছি, আসলে আনুষ্ঠানিক নাম কিন্তু নিম্নকক্ষ না, এটা জাতীয় সংসদ। তারা এখানে পিআর পদ্ধতির দাবিতে, নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। অলরেডি হ্যাঁ, রাস্তায় তারা নেমেছে। আসলে সব কিছুকে তো তারা আন্দোলন বলা যাবে না। আন্দোলন মানে আপনি যখন কাউকে বলবেন ছেলে, তাহলে পুরুষের একটা ক্যারেক্টারিস্টিক তার ভিতরে থাকতে হবে। কাউকে যখন বলবেন মেয়ে, তাহলে তাকে দেখে বোঝা যায় তবে মেয়ে। তা আন্দোলন বললেই তো আন্দোলন, নাম দিলে তো আন্দোলন হয় না, তাই না? ওটা অন্য কিছু, থার্ড জেন্ডার একটা শব্দ আছে না, আমি আর বললাম না বাংলায়, ওরকম একটা কিছু তো হতে পারে। আমি আন্দোলন বললেই আন্দোলন হয় না। তারা রাজপথে নামার ঘোষণা দিচ্ছে বা একটা কর্মসূচি দিচ্ছে। তখন আমরা যেটা মাঝে মাঝে রসিকতা করে বলে থাকি, জাতীয় সংসদ যেটা নিম্নকক্ষের পিআরের কথা বোঝার স্বার্থে আমি বলছি যে ভোট দিব সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে, বা ভোট দিব 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। তারা এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসছে। এবং আপনি আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, জামায়াত ইসলামের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিতভাবে ঐক্যমত কমিশনে জানানো হয় নাই যে আপনাদের আলোচনার এজেন্ডাতে এই নিম্নকক্ষে পিআরের ইস্যুটা আলোচনায় আনা হোক। পুরো ঐক্যমত কমিশনের প্রত্যেকটা মিটিংয়ে আমি অংশ নিয়েছি, কোনো মিটিংয়ের এজেন্ডাতে ছিল না এবং সে দলগুলোর পক্ষ থেকে বলাও হয়নি। এমনকি অনেক দল দেখবেন, বামপন্থী কিছু দল আপনার মূলনীতির প্রশ্নে তারা ওয়াকআউট করেছিল, প্রতীকী ওয়াকআউট, আরও দুই একটা প্রশ্নে দুই একটা দল প্রতীকী ওয়াকআউট করেছিল। কিন্তু জামাত বা ইসলামী আন্দোলন যে দলগুলোর নাম আপনারা বললেন, ঐক্যমত কমিশনে কিন্তু একটা প্রতীকী ওয়াকআউট বা একটা অবস্থানের বক্তব্য বিরোধিতা যে আমরা অংশ নিব না। হ্যাঁ, এমনকি বিএনপি সালাউদ্দিন বাবা একটা ইস্যুতে আপনার কিছুক্ষণের জন্য বাইরে চলে গিয়েছিল ইসমাইল জহুরুল্লাহ ভাইকে নিয়ে। জামাতের পক্ষ থেকে ধরনের কোনো মুভমেন্ট আসে নাই। তার মানে যেখানে সংস্কারের আলোচনা হচ্ছে, যেখানে আসলে ভবিষ্যৎ বাংলাদেশের নীতি নির্ধারণ হচ্ছে, সেখানে তারা কোনো ধরনের আলোচনা না করে আপনার হঠাৎ ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হলো এবং তারা একটা দাবি নিয়ে রাজপথে আসলো। এইটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তারা পিআরের দাবিতে বলছে যে নিম্নকক্ষের পিআর, আমি আবার বলছি, সব ভোটারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, সব ভোটকে মূল্যায়ন করা হবে, তাদের বক্তব্য, তাদের বক্তব্যটা। কিন্তু আপনি তাদের দলকে যদি দেখেন, তাদের দলই তো ইনক্লুসিভ দল না। তারা তাদের মঞ্চে আপনি যদি সব ধরনের, ওই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে আপনারা পিআরের পক্ষে না বিপক্ষে? আমরা মানে আপনাদের দল অবশ্যই নিম্নকক্ষে যে পিআরের যে আলোচনা হয়েছে আমরা তীব্রভাবে এটা বিরোধিতা করছি। ভাইয়ের কাছে আসি, আপনারা পিআর পক্ষে না কেন? বিএনপি মানে পিআরের কি কি খারাপ সাইড? এটাই আমি আলোচনা করছি। পিআর নিয়ে আলোচনার মতো একটা পরিবেশই বাংলাদেশে এখনো তৈরি হয়নি। সবচেয়ে বড় জিনিস কি, আপনার যে কোনো বাংলাদেশ সদ্য একটা ভয়ঙ্কর আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকার পরিবর্তন করে একটি উপদেষ্টা সরকারকে অত্যন্ত অল্প সময়ের জন্যে সরকার পরিচালনার রুটিন ওয়ার্কগুলো করার দায়িত্ব দিয়েছে এবং এটাই স্বাভাবিক। নির্বাচন ব্যবস্থা নিয়ে আমি আমার আলোচনা শুরুতেই বলেছি, কেন আপনারা, আমি বলছি এক কথাতেই বলছি, নির্বাচন ব্যবস্থা নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে আন্দোলন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই শুরু হয়েছে আন্দোলন। আর আজকে নতুন করে নির্বাচন ব্যবস্থার মধ্যে আরেকটি ব্যবস্থাকে সংযোজন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সংখ্যানুপাতিক হারে একটা দল যে ভোট পাবে সেই দল হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে দলের প্রধানের ইচ্ছা মতো মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানানো হবে। এক নম্বরে আমরা বিরোধিতা করি যেটি স্বৈরতন্ত্র যেটাকে বিদায় করেছি তার থেকেও বেশি স্বৈরতান্ত্রিক হবে। দলীয় প্রধানের, আমাদের দেশের রাজনীতির যে চরিত্র তাতে দলীয় প্রধানগণ তারাই একটি দলের সার্বিক দায় দায়িত্ব পালন করে থাকেন, নেতা নির্বাচন করে থাকেন। সেখানে আজকে যদি পিআরের মতো একটি পদ্ধতি অবলম্বন করে নির্বাচন করা হয়, তাহলে ওই দলীয় প্রধানের পকেট থেকে যাকে যাকে এমপি বানানো প্রয়োজন মনে করেন তাকে তাকে বের করে দেবেন। তিনি যদি মনে করেন আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাগ্নে, আমার ভাগ্নি, আমার দুলাভাই, আমার শ্যালক, এরা এমপি হবে, তাই হবে। মানে ফ্যাসিস্ট সরকার যাকে বলছি, স্বৈরতান্ত্রিক স্বৈরতন্ত্রটা আরো পরিষ্কার হবে। নাম্বার টু হলো পিআরের মাধ্যমে জনগণের যে ইচ্ছার প্রতিফলন এটি ঘটবে না, জনগণ জানবে না। যেমন একটা সন্তান, কয়েকজন যদি, কথাটি আজকে ইউটিউবে দেখছিলাম, খুব ন্যাকেডলি তারা বলতেছে যে সন্তানের বাবাকে এটা অনুসন্ধান করতে হবে। তাহলে বিষয়টি কোন জায়গায়, কোন লেভেলে চলে গিয়েছে। আমরা ভোট দিচ্ছি কাকে আমরা জানি না, আমরা একটা মার্কায় দিলাম, আমাদের এমপি কে হবে আমরা জানি না। সে এসে বলবে আমি তোমাদের জনপ্রতিনিধি, তাহলে
আমার প্রার্থিত যে বিষয়গুলো তার কাছে চাওয়ার যেমন সুযোগ থাকবে না, তারও আমার কাছে কোনো জবাবদিহিতা থাকবে না। এই জন্যে পিআর নামক এই পদ্ধতিটি জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়। নাম্বার 3 হলো, এটিতে বিভিন্ন দলের ভাগ বাটোয়ারা করে জাতীয় সংসদ সদস্য হয়ে যাওয়ার পরে সরকার গঠনের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয় এই কারণে যে নানামুখী দলগুলি ছোট 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 দল, প্রত্যেকেরই প্রতিনিধিত্ব থাকে। তারা কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সাধারণত পিআর সিস্টেমে সরকার গঠন করতে পারে না। এরা তখন তাদের এজেন্ডা নিয়ে কথা বলা শুরু করে। যার যার এজেন্ডা নিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করলে যারা মূলত সরকারের প্রথম স্তরের দিকে থাকে, সরকার গঠন করে, তারা তখন বিপাকে পড়ে কার ইচ্ছা বাস্তবায়ন করব। এই ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করতে না পারলেই তখন তারা সাথে সাথে বাঁকা পথ ধরে এবং সরকার ফেলে দেওয়ার চেষ্টা করে। এই যে ক্ষণ সময়ের জন্য সরকারকে এভাবে দুর্বল করে ফেলে দিয়ে একটি দুর্বল সরকারের অস্তিত্ব গড়ে ওঠে, যা আমাদের দেশের উন্নয়নকে, যা আমাদের দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে। এই জন্য পিআর পদ্ধতির কোনো সরকার আমাদের বাংলাদেশের জন্য এখনো উপযোগী কোনো অবস্থা এনে দিতে পারে না। ফাইনালি আমরা মনে করি নির্বাচনের যে প্রক্রিয়াটি আমাদের সাংবিধানিকভাবে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার পছন্দের মানুষকে নির্বাচিত করবে। এটা হচ্ছে আমার দেশের সংবিধানে আছে। আর এখন এই সংবিধানকে পরিবর্তিত করে তারপরে পিআর পদ্ধতিকে আনতে হবে। তাহলে সংবিধানের মৌলিক জায়গাগুলো পরিবর্তন করতে হলে আইন সভা ছাড়া এটা করতে যাওয়া মানে হচ্ছে আরেকটি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করা। এই জন্যে এই জাতীয় পদ্ধতি অবলম্বনের প্রস্তাবটা উত্থাপনই একটি নতুন ধরনের সমস্যা সৃষ্টি, এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, কখনোই যায় না। গণতন্ত্রে ভীষণভাবে সাংঘর্ষিক, বাই দি পিপল ফর দ্য পিপল, এখানে পিপলের জন্য নয়। আমিন ভাইয়ের কাছে আসি। আমরা আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছি যে বিএনপি তাদের সমমনা দল যাদের তাদের কাছে নির্বাচনের বার্তা দিয়েছেন এবং তাদের প্রার্থিতা তালিকা চেয়েছেন। আমি যতদূর জানি যে আপনারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবেন। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী ফ্যাসিবাদের পুরোটার সময় আমরা যখন থেকে যুগপৎ আন্দোলনের ধারণা শুরু হলো, আমরা বিএনপির সাথে যুগপৎভাবে হাসিনা পতনের এক দফা আন্দোলন করেছি। তার আগে এককভাবে এনডিএম ববি হাজ্জাজের নেতৃত্বে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা 18 নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করেছি। ব্যক্তিগতভাবে ববি হাজ্জাজের বড় ভূমিকা ছিল 14 বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে ঠেকানোর জন্য অন্য দল থেকে। আমিও তার সাথে সেই সময় ছিলাম। যেহেতু আমরা দীর্ঘদিন লড়াই করেছি নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, এবং সেখানে আমরা বিএনপি সহযোগী হিসাবে আন্দোলন করেছিলাম এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট প্রতিশ্রুতি যে যুগপদ সঙ্গী যারা বা মিত্র দল দ্বারা তাদেরকে নিয়ে নির্বাচন এবং যদি নির্বাচিত হতে পারেন জাতীয় সরকার গঠন করবেন, সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা তারপর সম্মান রেখে আমরা কিন্তু একসাথে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এটা সত্য কথা। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা 13 থেকে বিএনপির জোটের সম্ভাব্য প্রার্থী হিসাবে উনি কাজ শুরু করেছেন। আমি রাজবাড়ী 2, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী থেকেও আমি প্রচারণা শুরু করেছি। গতকালকে আমি আমার পাংশা উপজেলার 2টি ইউনিয়নে ছিলাম। ভালো সাড়া পাচ্ছি। বিএনপির যারা জাতীয়তাবাদী দলের যারা ভাই বোনেরা রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, তারা যদিও সিনিয়র পার্টনার, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছেন। যদিও প্রতিদ্বন্দ্বিতা সব জায়গায় থাকে, অনেকেই চায়, কিন্তু সহযোগিতার মনোভাব সব বিএনপি থেকেও আমরা পাচ্ছি। সো আমরা কিন্তু ঢাকা 13 এবং রাজবাড়ী 2তে আমরা জোটবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই কথাটার সাথে আজকেও অনেক আপনাদের সাথে আর কারা কোন কোন দল আছে যে মানে জোটবদ্ধভাবে নির্বাচন, আপনি কি সবার নাম জানেন? হ্যাঁ, আমি সবার নাম জানি। আমি যদি সব দলগুলো এখানে জোট হিসাবে 2টো জোট ছিল, 12 দলীয় জোট ছিল, জাতীয়তাবাদী সমমনার জোট ছিল, এছাড়া যুগপথের লেবার পার্টি ছিল, গণতন্ত্র মঞ্চের কিছু দল ছিল, এরকম অনেকগুলো দলই যুগপথভাবে। হাসিনা পতনের আন্দোলনে তো 39টা দল ছিল যুগপথভাবে, পরে আরও নতুন কিছু দল অ্যাড হয়েছিল, সেটা ভিন্ন, কিন্তু সক্রিয়ভাবে 39টা দলের ভিতরে এনডিএম সর্বাগ্যে ছিল। একই সাথে মানে একক দল হিসাবে, জোট হিসাবে কয়েকটা জোটের আমি যে মঞ্চের নাম বললাম তারা সক্রিয় ছিল আন্দোলনে। দীপু ভাই, আপনার কাছে আজকে আমাদের একটা জরিপ দেখেছি, বা আমাদের পত্রিকা আমার দেশ পত্রিকা একটা জরিপ ফলাফল বেরিয়েছে। এটা ইনোভেশন কনসাল্টিং বলে একটা পরামর্শক প্রতিষ্ঠান, তারা এই জরিপটা চালিয়েছেন এবং তারা গতকালকে এই জরিপের ফলাফল তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সাংবাদিক সম্মেলন করে, এবং এটা আজকের বাংলাদেশ পত্রিকার আছে। এখানে তারা দেখিয়েছেন যে বিএনপি 41%,
জামাত 30% এবং এনসিপি 4%। এই জরিপের বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি মনে করেন? দেখুন, নির্বাচন চলাকালীন, নির্বাচন পূর্ব প্রাক কিছু জরিপ হয়, বিভিন্ন সংস্থা তাদের পক্ষ থেকে জরিপ করে। যারা জরিপ করেন তাদের নিজস্ব কিছু এজেন্ডাও থাকে, জরিপকারীদের যারা নিয়োগ করেন তাদের কিছু এজেন্ডা থাকে। আবার এমন কিছু জরিপ কাণ্ড পরিচালনা হয় যে কর্মকাণ্ডগুলোর মধ্যে অনেকাংশে দেখা যায় সত্যতা নির্ভরও হয়। আমি একথা বলি না সব জরিপ মিথ্যা, আমি একথাও বলি না যে জরিপগুলো এজেন্ডা ভিত্তিক হচ্ছে। আমি একথা বলি যে তারা যেটা দেখিয়েছেন এর সাথে বাস্তবতার কিছু সম্পর্ক যেমন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেই। ইন দিস সেন্স, আমি যেটা মনে করি বাংলাদেশের সার্বিক রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করে আমার দৃষ্টিতে এখন যেটা পড়ে, হ্যাঁ একটা ঠিক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা বিপুল সংখ্যের ভোটের মালিক ছিল। বিএনপি এবং আওয়ামী লীগ ভোট ভাগাভাগি করে নিত, এটাই ছিল বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিত। সেই প্রেক্ষিত অনুযায়ী 5ই আগস্টের পরে আওয়ামী লীগ প্রধান পলাতক হয়ে যাওয়া এবং তার মূল নেতৃত্বগুলি প্রায় সবই পলাতক হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তাদের মতামত কোথায় কখন কোনভাবে দিচ্ছে এটা হয়তো জরিপে স্পষ্ট অনেক ক্ষেত্রে হয় না, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, জামাত ইসলামী 30% সমর্থন নিয়ে এখন বাংলাদেশের রাজনীতি টিকে আছে, এটা আমার কাছে কেন যেন বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় এটি আরেকটি উদ্দেশ্যমূলক জরিপের অংশ বটে। আমি জামাতকে একদম খাটো করে দেখছি না, জামাতের বেশ কিছু সাংগঠনিক ভিত্তি আছে, জামাতের কিছু সমর্থকও আছে। তবে আপনি জরিপগুলো যদি দেখেন, এর আগে 73 সাল থেকে শুরু করে, 73 সালে জামাত নির্বাচন করতে পারেনি, 79 সালে নির্বাচন করেছে, 86 সালে নির্বাচন করেছে, 2001-এ নির্বাচন করেছে। এইসব নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে আপনি দেখবেন জামাত এককভাবে যখন নির্বাচন করেছে তখন 3টি-4টি আসন পেয়েছে। জামাত যখন বিভিন্ন দলের মধ্যে ভুক্ত হয়ে নির্বাচন করেছে 17টি-18টি আসন পেয়েছে এবং তাদের ভোটের পরিমাণ তখন সর্বোচ্চ দেখা গিয়েছে 9%। এটা মানে চট করে আপনি এই জরিপটাকে এতটা বিশ্বাসযোগ্য বলে মনে করছি না আমি। এতটা একদম আপনি 2008 সালে একটা নির্বাচন করেছেন, রাইট? আমি 2008 সালে নির্বাচন করেছি, শেখ হাসিনা ছিল আমার প্রতিপক্ষ। আপনি করেছেন একেবারে ফ্যাসিস্ট সরকারের প্রধান, একদম প্রধানের সাথে, শেখ হাসিনার সাথে নির্বাচন করে। আমি বলার সুযোগ দিচ্ছি আপনাকে। শেখ হাসিনার সাথে আপনি নির্বাচন করেছিলেন এবং শেখ হাসিনা ওই সময় 3টা নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। একটা হলো রংপুর থেকে, উনি ভেবেছিলেন যে এই রংপুরে হয়তো জয়কে করবেন, শ্বশুরবাড়ি, এবং আরেকটা হলো তার নিজের এলাকা গোপালগঞ্জ। আর এইখানে আমরা দেখেছি যে শেখ হেলালকে তিনি টার্গেট করে এখানে দাঁড়িয়েছিলেন। তো শেখ হেলালকে আপনার সাথে দিতে কি তিনি ভয় পেয়েছিলেন? আমি এই জাতীয় মন্তব্য করাটা নিজের সম্পর্কে একটু ওভার এস্টিমেট হয়ে যেতে পারে। তাদের দল থেকে তারা ভয় পেয়ে দিয়েছে কিনা আমি জানি না, তবে শেখ হেলালকে কখনোই আমি আমার প্রকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দেখিনি। আমি সবসময় মনে করেছি নির্বাচনে আপনি অনেক ভোট পেয়েছিলেন। আমি 69,000 ভোট পেয়েছি এবং 2008 সালের নির্বাচন তো বিএনপি নির্বাচনে যাবে না এরকম একটি সিদ্ধান্ত ছিল আমাদের। 2008 সালের নির্বাচনের প্রায় 1.5 মাস আগে শেখ হাসিনা ওই আসনের প্রার্থী হিসেবে ঘোষিত হয়ে যান এবং তার পক্ষে আওয়ামী লীগ প্রচার প্রচারণা চালায়। 1.5 মাস পরে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি মাত্র 16 দিন সুযোগ পেয়েছিলাম। আমার 198টি ওয়ার্ড, 342টি গ্রাম, 3টি উপজেলা আমি নির্বাচন করেছি, যেখানে 3,52,000 ভোট ছিল। তো এই ভোটের যে কাস্ট হয়েছে, কাস্টিং ভোটে 69,000 ভোট পেয়েছিলাম আমি। তো আমি বিশ্বাস করি ওই সময় যদি সে সময় নির্বাচনে ম্যানিপুলেটিং হয়েছে, সে সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের হস্তক্ষেপ ছিল নির্বাচনের মধ্যে এবং তাদের নির্বাচনে ম্যানিপুলেশনের কারণেই বিএনপি তখন মারাত্মকভাবে পরাস্ত হয়েছে সারা দেশব্যাপী। মাত্র 30টি আসনে বিএনপি জয়লাভ করেছিল। তখন আমাদের অনেক ভিআইপি প্রার্থীদের নির্বাচনে ভালো অবস্থা ছিল না, অত্যন্ত দৈন্যতা ছিল তাদের ভোট প্রার্থীর ক্ষেত্রে। তো আমি সেই সময় যে ভোট করেছিলাম, এই ভোটের যে ফলাফল ছিল, আমি 2টো নির্বাচন করেছি আমার জাতীয় সংসদের। একটি করেছি শেখ হেলালের বিরুদ্ধে 1996-এ, 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় গেল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তখন তার ভাইপোকে নির্বাচনে পাঠালো আমার এলাকায়। আমি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে, ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলাম। অবাক হয়ে যাবেন, আমি একদিন বসে আছি আমার বাড়ির সামনে, 8 জন এমপি একসাথে এসেছে আমার কাছে ভোট চাইতে নৌকার পক্ষে। খোঁজ নিয়ে দেখলাম তাদের বাড়ি রংপুর, তাদের বাড়ি সিরাজগঞ্জ, তাদের বাড়ি পাবনা, এইসব এলাকা থেকে তারা নৌকা মার্কার পক্ষে ভোট চাইতে গেছে।
আর ওই টাইমে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে শেখ হাসিনার ভাই প্রধানমন্ত্রীর ভাই তার নির্বাচনের যে ঝড়, সেই ঝড়ের সামনে টিকে থাকা কত কঠিন এটা হিসাব করে দেখেন। তারপর আপনি প্রচুর ভোট পেয়েছিলেন। আমরা একটু ফেরত আসি আমিনুল ভাই আপনার কাছে। আপনিও, আমি যতদূর জানি যে আপনি নির্বাচন এলাকার থেকেই আজকে টক শোর জন্য ঢাকায় এসেছেন। তো ওই জরিপ যেটা আজকে প্রকাশিত হয়েছে ওখানে আরও কিছু বিষয় নিয়ে তারা জরিপ করেছেন। একটা হলো যে হ্যাপি, মানে এখন যারা রাজনীতি দলগুলো আছেন বা রাজপথে কাজ করছেন, এলাকায় কাজ করছেন, তাদের উপরে সাধারণ মানুষ কতটুকু হ্যাপি। তো হ্যাপিটার কথা বলা হচ্ছে যে জামাতের উপরে এই মুহূর্তে তাদের কর্মকাণ্ডকে সাপোর্ট করছেন 13.7%, এনসিপিকে সাপোর্ট করছেন 9.1%, বিএনপিকে সাপোর্ট করছেন 8.2%, মানে বিএনপির কর্মকাণ্ডে তারা হ্যাপি, এবং আওয়ামী লীগকে সাপোর্ট করছেন 6.3। এটা হলো হ্যাপি। আর আরেকটা দেখাচ্ছেন তারা যে আনহ্যাপি, মানে এই দলগুলোর কর্মকাণ্ডে আনহ্যাপি। আনহ্যাপির কথা বলা হচ্ছেন আওয়ামী লীগের প্রতি আনহ্যাপি হলো 33.43%, বিএনপির উপরে আনহ্যাপি হলো 27.64%, জামাতের উপরে আনহ্যাপি হলো 19.75, এনসিপির হলো 17.4%। আপনি গ্রাউন্ডে ছিলেন এবং ওখানে আপনি নির্বাচনী কর্মকাণ্ডের সাথে ছিলেন, ওখান থেকে আসছেন। আপনি কি মনে করেন এই জরিপটা সঠিকভাবে আছেন? অনেক ধন্যবাদ। প্রথমত আমি দীর্ঘদিন ডেভেলপমেন্ট কমিউনিকেশনে কাজ করেছি এবং বিভিন্ন রিসার্চ প্রজেক্টের সাথে আমি জড়িত ছিলাম। যে কোনো ওপিনিয়ন পোল, সার্ভে বা রিসার্চে যখন আপনি করবেন, রিসার্চ করবেন, তো একটা মেথোডোলজি ডেভেলপমেন্ট করতে হয়। মেথোডোলজি, কোন মেথোডোলজি করবেন? স্যাম্পলিং করবেন। জরিপে আপনি ঠিক কতগুলো হাউস হোল্ড পর আপনি রেসপন্ডেন্ট চুজ করবেন এবং কীভাবে ক্লাস্টার স্যাম্পলিং করবেন না সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবেন। এই অনেকগুলো টেকনিক্যাল ইস্যু আছে, সবগুলোই শোতে বলা যাবে না। প্রথমত এই প্রশ্ন আছে। সো এরপর আসে কোশ্চেনগুলো কীভাবে সাজাবেন। লাইকার্ট স্কেল আছে একটা, আমরা যদি লাইকার্ট স্কেল হিসেবে চিন্তা করি, এই হ্যাপি কিছুদের হচ্ছে অনেক হ্যাপি না কম হ্যাপি, অল্প হ্যাপি, তারপরে সবগুলোকেই ওপেন এন্ডেড কিন্তু কোশ্চেন না, কোশ্চেন বোঝারও সক্ষমতার ব্যাপার আছে। সো জরিপের যে ত্রুটিগুলো, মার্জিন অফ এরর কত, এইগুলো কিন্তু আমাদের বিবেচনায় নিয়েই কথাটা বলতে হবে। আমি একটা শুনেছি যে আওয়ামী লীগের কর্মকাণ্ডে 13 বা 14% লোক হ্যাপি। যে রাজনৈতিক দলটা কার্যক্রমে নিষিদ্ধ তাদের উপর হ্যাপি আর হানাপির কী আছে? কোশ্চেনটাই তো ভুল। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেনটা এরর, এবং এই কোশ্চেনটা আইনগতভাবে সিদ্ধ কিনা, যে আমি একটা নিষিদ্ধ যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, তার কার্যক্রম সম্পর্কে জনগণকে প্রশ্ন করছি আপনি হ্যাপি কি আনহ্যাপি, এই প্রশ্নটা আইনগত সিদ্ধ কিনা, লিগ্যাল কিনা, এটা হলো একটা কোশ্চেন এখানে থেকে যায়। সো পুরো রিসার্চ প্রক্রিয়াটা নিয়ে আমি আসলে পুরোটা জানি না, আমি দেখিনি রিসার্চ প্রক্রিয়াটা কি, আমি আসলে এত মন্তব্য ওপেনলি করব না। তবে যেটা বলবো যে এই যে বিএনপি জামাতের কর্মকাণ্ডে হ্যাপি যেটা বললেন, এখানে আসলে অনেক ধরনের ফাঁকি আছে। যেমন আমার নির্বাচনের রাজবাড়ী 2 একটু আগে মেনশন করেছি, আমি যখন আমি পাংশা, বালিয়াকান্দি, কালুখালী 3টে উপজেলাতে আমি গতকালকে ছিলাম। পুরো উপজেলা কিন্তু বিশাল বড়, 24টা ইউনিয়ন, 3টে উপজেলা, একটা পৌরসভার, কোথাও জামাতের প্রার্থী গণসংযোগ করেছে, তার কোনো ব্যানার ফেস্টুন রয়েছে বা কোনো ডোর টু ডোর গিয়েছে গত 7 দিন 10 দিনে, কেউ বলতে পারবে না, পারবেও না। অনেকে তো প্রার্থী জামাতের প্রার্থীর নামই জানে না, আমি ঠিক মতো নাম বলতে পারতাম না। আমাকে একজন ঐক্যমত কমিশনে জামাতের কেন্দ্রীয় নেতা, হ্যাঁ, তিনি জিজ্ঞাসা করেছিলেন ওই আসলে আমাদের প্রার্থীকে, আমি নাম বলতে পারিনি, আমি কিন্তু প্রার্থী। তাকে হঠাৎ করে আমার নাম মনে আসে নাই আমার, মানে তার ভিজিবল কোনো অ্যাক্টিভিটি বা জনগণের সাথে সম্পৃক্ততা করে এটা নাই। যেমন দেখেন, আমি যখন কালুখালীতে গিয়েছিলাম, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহু আফরোজের সাথে আমি মিটিং করেছি এলাকার সমস্যা নিয়ে। তিনি বলেছেন আমার এলাকায় একজন অবচেতনবিদ নাই, যার কারণে প্রসূতি মায়েদের সমস্যা হচ্ছে ডেলিভারি করতে। আমি সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে ধর্ণা ধরেছিলাম বা বলেছিলাম। আমি ডিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, আমার বালিয়াকান্দি উপজেলায় কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স নাই, সেটার জন্য ব্যবস্থা করা যায় কিনা তিনি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখেছেন, আমি তাকে অনুরোধ করেছিলাম। আমি গতকালকেও বালিয়াকান্দি উপজেলাকে সিসিটিভির আওতায় আনার জন্য থানাতে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করেছি। এই ধরনের জনসম্পৃক্ত কাজ কিন্তু আমরা করে আসছি। আপনারা করছেন। জামাতের কোনো অস্তিত্ব, এক নম্বর হচ্ছে গণসংযোগিতা আমি তারা খুব একটা দেখছি না, প্লাস এ ধরনের কাজের সাথে তাদেরও আমরা কোনো দেখছি না। এবং দেশব্যাপী তবে আমিন ভাই, আমাদের দুটি নির্বাচনের রেজাল্ট আমাদের সামনে আছে, তার একটা হলো ডাকসু নির্বাচনে ছাত্রদল এত বড় একটা রাজনৈতিক দল, আমরা যে ডাকসু নির্বাচনের যে ফলাফল দেখলাম, সেখানে এই যে শিবিরের যে বিশাল বিজয় এবং একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে বিজয়, তো এটাকে আপনি মনে করেন না যে আমাদের বিএনপির ছাত্রদল তারা যতটুকু কনফিডেন্টলি ছিল
কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে যে জামাতের যে প্রতি হ্যাপি যেটা, সেই হ্যাপির ভোটটাই তো আমরা ডাকসু এবং জাকসুতে দেখলাম। মাসিফ ভাই, আমার মনে হয় এইভাবে অ্যানালজিটা একেবারেই সঠিক না। বিশ্ববিদ্যালয়ের কারণ বিশ্ববিদ্যালয়ের ভোটাররা, এনলাইটেড ভোটার, তাদের চিন্তা এক ধরনের, আর পপুলার ভোটের চিন্তা এক ধরনের। বিশ্ববিদ্যালয়ের ভোটাররা, আপনি যদি ডাকসু নির্বাচনের কথা বলেন, আপনি যদি ঐতিহাসিকভাবে চিন্তা করেন, ক্ষমতাসীন যারা দল থাকে বা ক্ষমতার কাছে যারা থাকে, তারা কিন্তু ডাকসুদের জয়লাভ করতে পারে না। স্টুডেন্টদের একটা মাইন্ডসেটই থাকে যে পাওয়ার পার্টির এগেনস্টে আমরা ভোট দিব, কারণ বিএনপিকে ধরা হচ্ছে সম্ভাব্য পাওয়ার পার্টি, এটা চিন্তা করে একটা মাইন্ডসেট চলে আসে। 2 নম্বর বিষয় যেটা শিবিরের, যেখানে আপনি জামাতের কথা, জয়লাভের কথা বলছেন, শিবির তো তাদের নিজ নামে সেখানে অংশগ্রহণই করে নাই। শিবিরের যে নেগেটিভ কনোটেশনগুলো রয়েছে, নেগেটিভ ব্র্যান্ডিংগুলো রয়েছে, সেগুলোকে এড়ানোর জন্য কিন্তু তারা যারা ওই ভোটারদের সাথে সংযোগ ছিল, তাদের উপরে তারা হ্যাপি হয়ে ভোটটা দিয়েছে। না, এইখানে আমি কি দুইটা বলি, ডাকসু নির্বাচনের মানে আপনার ভোটিং প্যারামিটারটা একটু ভিন্ন। নাম্বার 1, শিবির সেখানে নিজ প্যানেলে নিজ নামে অংশগ্রহণ করেনি, এবং শিবিরের যে কনোটেশন, যেই নেগেটিভ কনোটেশনগুলো রয়েছে, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য সচেতনভাবে করেছে, তারা সেখানে অংশগ্রহণ করেছে। নাম্বার 2 হচ্ছে, দেখেন, ছাত্র দল এবং শিবির ক্যাম্পাসে উপস্থিতি, ক্যাম্পাস কমিটিগুলো করার ব্যাপারে কিন্তু দীর্ঘদিন একটা টেকনিক্যাল প্রবলেম, মানে ডিফিকাল্টির মধ্যে ছিল। ছাত্রদল নিজ নামে রাজনীতি করার কারণে 15-16 বছর আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসে কোনো পদচারণাই করতে পারেনি। অন্যদিকে শিবির কিন্তু গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে তারা ছিল, এবং নানাভাবে তারা ম্যানেজ করে, আপনি সাদিক কায়েমের কথা বলেন যে ভিপি হয়েছে, তার ছবিও আপনি ছাত্রলীগের অনেকের সাথে দেখাতে পারবেন, ঠিক আছে? সো এই যে ফরাদ ছেলেটারও দেখাতে পারবেন। তো শিবির কিন্তু নানাভাবে ক্যাম্পাসে তাদের অস্তিত্ব ধরে রেখেছিল। ওভার কনফিডেন্ট না হয়ে আপনাদের আপনাদের যিনি মানে বিএনপির যিনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন যে আমাদের সামনে একটা অদৃশ্য শক্তি আছে। আমি একটু ওয়াহিদুজ্জামান ভাই আপনার কাছে যাই। আমি একটু বর্তমানে জরিপ টরিপ আমরা অনেক দেখছি, আমরা একটু ইতিহাসের জরিপ দেখি। ইতিহাসের জরিপ হলো যে, আপনি জানেন যে 69 সালে আমাদের একটা নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ বিশাল বিজয় পেয়েছিল, এবং এই নির্বাচনের অনুযায়ী তারা ক্ষমতায় যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্নভাবে এই ক্ষমতাটা শেষ পর্যন্ত যেতে পারেন নাই। এখানে বাংলাদেশে ভুট্টো সাহেব এসেছিলেন, এহিয়া খান এসেছিলেন, তাদের সাথে আলোচনা হয়েছিল, কিন্তু সেই পরে ফলপ্রসূ হয় নাই। না হয়ে আপনার পাকিস্তানিরা হঠাৎ করে 25শে মার্চ রাত্রে তারা বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ে, ক্র্যাকডাউন করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা সেখানে ম্যাসাকার, গণহত্যা করে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, রাজারবাগ, পিলখানা এবং বাংলাদেশের যেখানে যেখানে মিলিটারিরা ছিল, সেখানে তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে আপনার পাউডার গান ছড়িয়ে আগুন ধরিয়ে করে। এটার পরে আমরা মুক্তিযুদ্ধে গেলাম। মুক্তিযোদ্ধার পরে আমরা স্বাধীন করলাম আমরা দেশটাকে স্বাধীন করার পরে 72-এর সংবিধান দেয়া হলো। কিন্তু যে সংবিধান 72-এ দেয়া হলো, সেখানে যে গণপরিষদ যেটা সেটা হলো 70-এর যারা নির্বাচিত হয়েছিল। 70-এ কেউ কিন্তু জামাতেরও ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছিল, ইসলামী দলের নির্বাচিত হয়েছিল, কিন্তু তাদেরকে না নিয়ে শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘরানা যারা ছিলেন তাদেরকে নিয়েই সংসদ তৈরি করা হলো এবং 72-এর সংবিধান করা হলো। এবং 73 সালে এসে শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ নির্বাচন করে, এবং আওয়ামী লীগ বললেন যে যেহেতু সংবিধান হয়েছে এবং 4টা মূল নীতি নেওয়া হয়েছে, এটার জন্য ম্যান্ডেট দরকার, গণভোটের দরকার, এবং এই গণভোটটাকেই বলা হয়েছিল 73 সালের নির্বাচনটা গণভোট হিসাবে বিবেচিত হবে। তো ওই নির্বাচনে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ 293টা সিট পেয়েছিল আউট অফ 300। এবং সেই সময় আমরা প্রত্যেক পত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই নমিনেশন সাবমিট করতে দেওয়া হয় নাই, যারা নমিনেশন সাবমিট করেছিলেন তাদেরকেও উইথড্র করতে বাধ্য করা হয়েছে। তো এরপরে আপনার খুব দুঃখজনক যে 15ই আগস্ট 75 হয়, কারণ বাকশাল উনি করেছিলেন 4র্থ সংশোধনীর মাধ্যমে, এবং এই 75 সংগঠিত হয়। এরপরে 3রা নভেম্বর, তারপরে 7ই নভেম্বর মাধ্যমে জেনারেল জিয়া ক্ষমতায় আসলেন। তো জেনারেল জিয়া ক্ষমতায় এসেই উনি জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য প্রথমেই কিন্তু 77-এ রেফারেন্ডাম দিলেন যে জনগণ কি বলে, আমি যে কাজ করছি এটা জনগণ সমর্থন দিচ্ছে কিনা।
সেই জন্য 77-এ উনি রেফারেন্ডাম দেন এবং পরে উনি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন 79-এ যে নির্বাচন উনি দিলেন, সেই নির্বাচনের ফলাফল আমি আপনাদেরকে বলি যে বিএনপি পেয়েছিলেন 207 এবং প্রায় 93টা সিট অন্য অন্য দল পেয়েছিলেন। আওয়ামী লীগ পেয়েছিলেন 39টা, আপনার আওয়ামী লীগ মালেক 39 না, হ্যাঁ, তারপরে মিজান 2 পেয়েছিলেন, তারপরে জাসদ পেয়েছিলেন 8টা, তারপরে ন্যাপ পেয়েছিলেন একটা, ডেমোক্রেটিক লীগ প্রায় 20 সাম্যবাদী দলের পেয়েছিলেন, মুজাফর রহমান পেয়েছিলেন, মুজাফর আহমেদ। এই নির্বাচনে 93টা সিট ওই সময় জেনারেল জিয়া বিরোধী দলকে দিয়েছিলেন। এখন আমরা এই যে আগামী নির্বাচনে যে যতই জরিপ করুক না কেন, কনসেপ্টে যেটা বেরিয়ে আসছে যে এই নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে। তো আপনাদের সামনে 73-এর নির্বাচন আছে, আপনারা কি শেখ মুজিবুর রহমানের ওই 73-এর নির্বাচনে যাবেন নাকি জিয়াউর রহমানের যে 79 নির্বাচন, কোনটাকে আপনারা প্রিফার করবেন মনে করেন? বাংলাদেশের সৃষ্টির লগ্নটাই বোধহয় ছিল নির্বাচন কেন্দ্রিক, প্রকৃতপক্ষে তাই। 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর সাধারণ নির্বাচনের ফলাফল যদি তৎকালীন পাকিস্তান সরকার মেনে নিত, তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো কি হতো না সেটা ভিন্ন বিতর্ক। এই জন্যে ওই ফলাফল মেনে না নেওয়ার ফলে সৃষ্টি হয়েছিল যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, এবং সেই স্বাধীনতা যুদ্ধের ফলাফল বাংলাদেশ হওয়ার পরে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং তার প্রতি মানুষের আবেগ, যে ভাষাতে আমি বলি না কেন, সেটি ছিল ভূমিধস বলা যায়, আকাশ সমান, বিতর্ক ছিল না কোনো। 72-এর সংবিধানের পরবর্তীতে 73 সালে জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা তখন ম্যাচিওর্ড, আমরা যুদ্ধে শেষ করে এসেছি কেবল, আমরা তখন যথেষ্ট ম্যাচিওর্ড। এসএসসি পাস করেছি, ইন্টারমিডিয়েট পড়ে আমি তখন ঢাকা কলেজের ছাত্র, আমি ঢাকা কলেজ ছাত্র সংসদে তখন সাহিত্য পত্রিকা সম্পাদক। আমরা চোখের সামনে দেখলাম আওয়ামী লীগ জয়লাভ করতো নির্বাচনে নিঃসন্দেহে বিপুল ভোটে। তাদের প্রয়োজন ছিল না এমন কিছু করা যা তারা করেছিল। বেশ কয়েকটি কামরুজ্জামান সাহেবের মতো লোকের কেন্দ্রে তার প্রতিপক্ষের মনোনয়নপত্র জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল। মেজর এম এ জলিল 2টি আসনে জয়লাভ করেছিল, আমরা জানি, 2টি আসনে তাকে পরাজিত করানো হয়েছিল। তৎকালীন সময়ে লেনিনবাদী কমিউনিস্ট পার্টি থেকে হায়দার আকবর খান রণ সাহেব দাঁড়িয়েছিলেন। তার ওই শতাব্দী পেরিয়ে বইটি পড়লে দেখা যাবে যে 1973 সালের নির্বাচনকে শুধুমাত্র কনফিডেন্সের অভাবে শেখ মুজিবুর রহমান অকারণে নিজের রাজকীয় অবস্থাটাকে, রাজা বাদশাহ এরকম একটা অবস্থায় রাখার জন্যে, যার গায়ে লাগানো ছিল গণতন্ত্রের শেখ মুজিব, সেই মুজিব এমন একটি কাজ করলেন যা পরবর্তীকালে ইতিহাস প্রমাণ করে তার পরিবার ধারাবাহিকভাবে সেটিই করেছে। 79 সালে জিয়াউর রহমান, হ্যাঁ এটা ঠিক, জিয়াউর রহমান একজন সামরিক বাহিনীর মানুষ, এদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান, যিনি তখন মেজর ছিলেন, তিনি সেনাবাহিনীর মানুষ। এদেশে 7ই নভেম্বর এসেছিল, জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর উপপ্রধান, তাকে বন্দী করা হয়েছিল। জিয়াউর রহমান মুক্ত হয়ে আসলেন এবং জনগণ, সৈনিক, সমগ্র মানুষ মিলিতভাবে তাকে ধরে নিয়ে এসে বাংলাদেশের দায়িত্ব তাকে তার উপরে দিলেন। তিনি দায়িত্ব গ্রহণ করে 79-তে জনগণের কাছে যাওয়ার জন্য রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করে ওপেন নির্বাচন দিলেন, যে নির্বাচনে আওয়ামী লীগও যোগদান করেছিল, যে নির্বাচনে প্রায় 40টির মতো রাজনৈতিক দল যোগদান করেছিল। এবং ওই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে শাহজাহান সিরাজের মতো মুক্তিযুদ্ধ নেতা, মুজাফর রহমানের মতো কমিউনিস্ট পার্টির নেতা, তোহা সাহেবের মতো সাম্যবাদী দলের নেতা, তারা নির্বাচন, সুরঞ্জিত সেনগুপ্ত একতা পার্টি, জাতীয় একতা পার্টি, তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। এই 79 নির্বাচন করলেন, একদিকে শেখ মুজিব করলেন ওই সময়, যা তাতে বিরোধী দল তো দূরের কথা, কোনো দলের কোনো লোকই প্রায় নির্বাচনে 2টো আসন পেয়েছিল 2টি দল, আর 5টি পেয়েছিল স্বতন্ত্র, আর সব দলের ভোট জোর করে নিয়েছে, এটা প্রমাণ পাওয়া গিয়েছিল, যা তার প্রয়োজন ছিল না। ঠিক জিয়াউর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু আসেনি। জিয়াউর রহমান পরবর্তীকালে এসে এর সাথে একটি নির্বাচন হয়েছে, সে নির্বাচন নিয়ে আমি আলোচনা এখানে করলাম না। তৎপরবর্তীকালে আমি আপনাকে যে কথাটি বলতে চাই, 96-তে 2টো নির্বাচন হয়েছে, আপনার মনে আছে। বেগম জিয়া একটি নির্বাচন করেছিলেন সংবিধান সংশোধন করার জন্য, 15 ফেব্রুয়ারি, এবং তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন ওই নির্বাচনের পার্লামেন্টের ফলাফল দিয়ে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। পরবর্তীকালে যখন আবার বেগম জিয়া নির্বাচন করলেন, নির্বাচনে বিএনপি নির্বাচন করলো, সে নির্বাচনে আমরা জয়লাভ করলাম, বিএনপি জয়লাভ করলো, বিএনপি ক্ষমতায় গেল।
এবং বিএনপি ক্ষমতায় যে 91 থেকে 2008 পর্যন্ত 2006 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে 8 আপনি দেখবেন এই নির্বাচনগুলি তুলনামূলকভাবে অন্যান্য সকল নির্বাচন থেকে যথেষ্ট ভালো ছিল। তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সময়ে বিএনপি এবং খালেদা জিয়ার একদিকে শেখ মুজিব ক্ষমতা পেয়ে কী করলেন, যা ইচ্ছা তাই, আর তার মেয়ে 2014 থেকে 2024 পর্যন্ত টোটাল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। আর বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে জনগণের পক্ষে নির্বাচনে দিলেন। এটাই হচ্ছে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে পার্থক্য। এখন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের তো আমাদের তেমন কোনো কিছু করার নেই। আমরা চাই সুস্থ একটি ভোট হোক, আমরা চাই নিরপেক্ষ একটি নির্বাচন হোক, আমরা চাই সুস্থভাবে মানুষ ভোট দিক, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিক এবং সেই ভোটে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হলে আমরা বিশ্বাস করি বিএনপি জয়লাভ করবে এবং বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপি সরকার গঠন করবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তার 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির আলোকে আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই কর্মসূচির আলোকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই কর্মসূচির আলোকে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠিত হবে না, যে বাংলাদেশে আর কখনো একজন হাসিনা জন্ম নেবে না, যে বাংলাদেশে আর কখনো একজন শেখ মুজিব জন্ম নেবে না, যে বাংলাদেশে যুগে যুগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমী ব্যক্তিত্ব জন্ম নেবে, যে বাংলাদেশে খালেদা জিয়ার মতো আকাশ পাতাল কাঁপানো নেত্রী যার সমগ্র মানুষের ভালোবাসা পুঞ্জীভূত হয়েছে তাকে কেন্দ্র করে তার মতো নেত্রীর জন্ম দেবে, যে সরকার এবং যে সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে চাই যা তারেক রহমানের সার্বক্ষণিক স্বপ্ন। তিনি আজ তার দলের প্রতিটি নেতা কর্মীকে সকাল বিকাল দুপুর রাত সারাক্ষণ বসে শুধুমাত্র একটি পরামর্শই দিয়ে যাচ্ছেন, একটি নির্দেশনাই দিয়ে যাচ্ছেন, একটি পথ নির্দেশই দিচ্ছেন, এই দেশের মানুষের কাছে যান, মানুষকে ভালোবাসেন, মানুষের সমস্যা নিয়ে কথা বলেন, মানুষের সমস্যার পাশে দাঁড়ান, মানুষকে ঐক্যবদ্ধ করেন, দলকে ঐক্যবদ্ধ করেন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্যে, একটি সম্পূর্ণ বিভেদমুক্ত জনগণের বাংলাদেশ গড়ে তোলার জন্যে, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্যে 31 দফা কর্মসূচি মানুষকে বোঝান, নিজে বুঝুন এবং সে কর্মকাণ্ড পরিচালনা করুন। আমরা বিশ্বাস করি যে সেটা বাস্তবায়িত হোক। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমিন ভাই আপনার কাছে আছি, যে আমরা অতি সম্প্রতি দেখলাম নিউ ইয়র্কে এই যে আমাদের নেতৃবৃন্দ গেলেন এবং আওয়ামী লীগ সেখানে যে কাণ্ডটা ঘটালেন এটা খুবই ন্যাক্কারজনক এবং এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। একটা সারা পৃথিবীর মানুষ সেখানে এসেছে, সেখানে আপনি প্রতিবাদের ভাষা হলো যে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু ডিম ছুঁড়ে মারা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা আমাদের জাতিকে ছোট করেছে কিনা আপনাকে জানতে চাই। ধন্যবাদ। অবশ্যই তো ছোট করেছে। তার আগে আমি এটার একটু ব্যাকগ্রাউন্ডে আসতে চাই কেন এই ঘটনাটা ঘটলো। দেখেন, নিউ ইয়র্কে যখন জাতিসংঘ অধিবেশনে সরকারের যে কোনো রাষ্ট্রের ডেলিগেশন যায়, সরকারের পক্ষ থেকে যায়, এটা কিন্তু একটা নির্দিষ্ট ভিসা ক্যাটাগরিতে যায়, G1 ক্যাটাগরি ভিসা বলা হয়ে থাকে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন ডেলিগেটদের তালিকা পাওয়া হয়, স্থানীয় আমেরিকান দূতাবাস এই ভিসাটা ইস্যু করে থাকে এবং এইটা জুলাই আগস্ট মাসে করা হয়, নর্মালি জুলাই আগস্ট মাসে করা হয়। আমরা যতটুকু জানি বর্তমানে সরকার এটা শেষ মুহূর্তে করেছে, সেপ্টেম্বর এটা শেষ মুহূর্তে করেছে। প্লাস আপনার গ্রাউন্ড পাস ইস্যু করা, ইউএনের যে গ্রাউন্ড পাস ইস্যু করার জন্য বা এয়ারপোর্টের যে প্রোটোকলগুলোর জন্য আপনার জাতিসংঘের প্রোটোকল অ্যান্ড লিয়াজো সেকশন আছে একটা, সেখানে ইউএনের প্রোটোকল অ্যান্ড লিয়াজো সেকশনে বাংলাদেশে যে স্থায়ী মিশন রয়েছে বা যেই সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী মিশন রয়েছে সেখান থেকে একটা আবেদন যেতে হয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা কনসুলার অফিস বলেন, সেখানে আমাদের ধারণা বা আমরা যতটুকু জেনেছি তারা এই ধরনের কোনো কাজে কোঅর্ডিনেট করে নাই। ফলশ্রুতিতে কী হয়েছিল, মাননীয় প্রধান উপদেষ্টা যেই গেট দিয়ে ভিভিআইপি প্রোটোকলে বেরোবেন তারা ধারণা করেছিল তাদের সফরসঙ্গীরাও একই প্রোটোকলে বেরোবেন, কিন্তু এইটার যে কিছু গ্রামার রয়েছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, রুলস অফ বিজনেস রয়েছে, এইটা কেন যেন ইগনোর করা হয়েছে, হয় জেনে অথবা না জেনে বা ইন্টেনশনালি করা হয়েছে। এখানে সরকারের দায় এড়ানোর বিন্দুমাত্র কোনো সুযোগ নাই, সরকার অবশ্যই এই ঘটনার জন্য দায়ী। এখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল কিনা, আরপিও অনুযায়ী আপনার কোনো রাজনৈতিক দলের প্রবাসী শাখা থাকার কথা না, এবং প্লাস যে রাজনৈতিক দলটা বাংলাদেশে নিষিদ্ধ, মেইন মাদার পার্টি নিষিদ্ধ, সেইখানকার আবার একটা প্রবাসী শাখা কীভাবে কাজ করছে তার বিরুদ্ধে এতদিন কনসুলার অফিস বা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কোনো অ্যাকশন নিয়েছে কিনা, তারা কীভাবে এভাবে আওয়ামী লীগের নামে সংগঠিত হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা জানি না। আমরা দেখেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ যখন গিয়েছে তার সাথে এ ধরনের আচরণ করা হয়েছে। আচরণ শুধু না, সেখানে
কনসুলেটের ভিতরে যে গ্লাস ভাঙা হয়েছে, তারপরে অ্যাকশনটা কি হচ্ছে আমরা কোনো ফলো আপ দেখেছি? আর একটা বিষয় হলো আওয়ামী লীগের আচরণের কথা যদি বলেন, আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলই না, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা উগ্র ফ্যাসিবাদী সংগঠন। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে, আপনারা যদি মক্কা শরীফে হজ করতেও যায়, আওয়ামী লীগের লোকজন একই কাজ করবে, বিরোধী দল দেখলে তারা একই কাজ করবে, তাদের ভিতরে কখনো পরিবর্তন আসবে না। যেই দলের জন্ম, মানে যেই দল যে ৭৩ নির্বাচনের কথা ভাই বললেন, শেখ মুজিব এত আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদ এবং ভোটচুরি নির্বাচন যেই দল জন্ম দিয়েছিল, এবং যেই দল মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকারকে একের পর এক ধ্বংস করেছে, সেই দলের লোকজন বিদেশে বললাম না, মক্কাতে গেলেও তারা কিন্তু একই রকম কাজ করবে। সো এই দলের কাছ থেকে ভালো কিছু আশা করা একেবারে দুরাশা। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আওয়ামী লীগ নামক সংগঠনের সাথে জড়িত হইতে পারে না। দিবু ভাই, আপনার কাছে আসি। সম্প্রতি ঢাকা শহরে ঝটিকা মিছিল দেখা হচ্ছে, এবং এই মিছিলের প্রথম কয়েক মাস ধরেই হচ্ছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হচ্ছে, কখনো ধানমন্ডিতে, কখনো খিলক্ষেতে, এবং গত 23-24 তারিখে তারা অনেকটা জায়গায় নিয়ে অনেকগুলো মিছিল করেছে। এবং এরপরে ঢাকা ডিএমপির থেকে একটা প্রেস সংবাদ সম্মেলন করা হয়েছে। যিনি ক্রাইম এবং অপারেশনের দায়িত্বে আছেন, এডিশনাল কমিশনার নজরুল ইসলাম, উনি প্রেস করেছেন এবং উনি বলেছেন 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই যারা এই বিভিন্ন জায়গা থেকে মিছিল করছেন। এবং উনি বলেছেন যে এরা ময়মনসিংহ থেকে, যাদবপুর থেকে, কিশোরগঞ্জ থেকে এবং গোপালগঞ্জের এলাকার থেকে এরা এসেছে এবং এই মিছিল করছে। এবং আরও কিছু তথ্য থেকে জানা গেছে যে শুধু 244 জন না, আরও অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এবং ডিএমপি আশা করছেন যে তারা এই বিষয়ে আরও শক্ত অবস্থানে যেতে পারবেন, এবং তারা জনগণের কাছে অনুরোধ করেছেন যে যদি এ ধরনের মানুষ তাদের বাসার পাশে হোটেলে টোলে পাওয়া যায়, তাদেরকে জন্য জানানো হয়। আপনি দিউ ভাই এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি এটাকে অস্বাভাবিক কোনো বিষয় বলে মনে করি না। আওয়ামী লীগ এই দেশের একটি প্রাচীন রাজনৈতিক দল, এবং এই দলে বিপুল সংখ্যক নেতাকর্মী, এবং গত 15-16 বছর যাবৎ সেই নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট মনস্টার্স, হাইজ্যাকার্স, লুটেরা, সম্পদ পাচারকারী, সুবিধাভোগী অগণিত অসংখ্য মানুষ আছে। এই মানুষগুলি সরকার প্রধান, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার পরিবারের অধিকাংশ সদস্য এবং বিপুল সংখ্যক এমপি মন্ত্রী যারা পালিয়ে গিয়েছে এদেরকে ফেলে, এরা তো এদেশে আছে। এ লোকগুলি অত্যন্ত সঙ্গত কারণেই বিভিন্ন সেক্টর থেকে, এবং আমাদের ঠিক প্রতিবেশী আরেকটি রাষ্ট্র আছে যারা এই বিষয়ে অনুঘটক হিসেবে কাজ করে বলে আমি মনে করি। তাদের অনুপ্রেরণা এবং উৎসাহে কিছু কিছু লোক এ জাতীয় কাজ করবে। এই করাটাকে আমি অস্বাভাবিকও মনে করি না, এবং এটা চট করে বন্ধ হয়ে যাবে এটিও আমি মনে করি না। এটি একটি রাজনৈতিক পথ পরিক্রমা। যদিও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ যারা ঘোষণা করছেন তাদের প্রশাসনিক শক্তি কতটুকু আছে এটা আমাদের বিবেচনায় আনতে হবে। 5ই আগস্টের পরে আমাদের বিষয়টা হলো যেখানে ভাই যে তারা বাংলাদেশের ভিতরেও ঝটিকা মিছিল করছে, আবার নিউ ইয়র্কেও একই কাজ করছেন, যুক্তরাষ্ট্রে করছেন, জেনেভাতে করেছেন। তো এই যে করছেন, এটার পিছনে উদ্দেশ্য যেটাই থাকুক, এটা আপনারা যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেন, যে সব দলগুলো, তাদের ভিতরে কি প্রতিযোগিতার জায়গায় শত্রুতা হচ্ছে কিনা, আমি এই বিষয়টা আমি আলোচনা আসতে যাচ্ছিলাম। যখন এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশটায় সামনের একটি নির্বাচন অত্যন্ত সঙ্গত কারণেই যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তারা কেউ কাউকে কতটুকু বড় ভাবছেন, কতটুকু ছোট ভাবছেন, এটি বড় কথা নয়। তারা চান নির্বাচনে অংশগ্রহণ করবেন, কেউ ক্ষমতায় যাবেন, কেউ ক্ষমতার শরিক হবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলো এই ইচ্ছা থাকাও দোষের কিছু নয়, কিন্তু তারা এই বিষয়টাকে মাথায় নিয়ে প্রতিযোগিতা থাকুক, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আমাদের, আমি রিপিট করতে চাই, অনেক ক্ষেত্রে পূর্বের যে স্পিরিটটা নিয়ে, পূর্বের যে ঐক্যটা নিয়ে, পূর্বের যে একাত্মবোধ নিয়ে আমরা কাজ করেছিলাম, সেখানে ঘাটতি অবশ্যই হচ্ছে নানাবিধ কারণে। যেমন এই যে আমরা যে আলোচনা করলাম পিআর নিয়ে এখন আলোচনা করার প্রয়োজন ছিল না, কিন্তু এটাকে সামনে এখন তুলে নিয়ে আসা এবং যত বেশি শক্তিশালী করে আনা হবে তত বেশি এই
আওয়ামী প্রবণতাগুলো আরো বেশি বৃদ্ধি পাবে। এরা মাঠে নামার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমি আপনাকে এই জন্য এগুলোকে আমি 1 মিনিট বলতে চাই এটুকুন যে এগুলোকে বন্ধ করার জন্য অবিলম্বে নির্বাচন হয়ে যাওয়া দরকার এবং রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে দেখবেন সাথে সাথেই এই প্রবণতাগুলো বন্ধ হবে অতি দ্রুত। আমি জাস্ট আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। আমাদের 2টা ফোন আলাপ আমাদের পত্রিকায় এসেছে। হাসিনার সাথে তাপসের একটা ফোন আলাপ, সেখানে উনি বলছেন নির্দেশনা দিয়ে দিছি, যেখানেই পাবে সোজা গুলি করবে। আরেকটা আসছে ইনুস সাহেবের সাথে, তাহলে জঙ্গি কার্ডটি খেলবো আমরা। এই যে ফোন আলাপগুলোতে দেখা যাচ্ছে যে উনি একজন খুনি এবং তার যে সরকার ছিল সেই সরকার আমাদের দেশে খুন করেছে। এই খুনিকে আবার কি রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া কি উচিত কিনা? প্রথমত বিশ্বের কোথাও মানে ফ্যাসিবাদী শক্তি বলেন, তারপরে যারা স্বৈরশাসক রয়েছেন, যারা গণঅভ্যুত্থানের মুখে বিপ্লবের মুখে পালিয়ে গিয়েছেন বা যাদের পতন হয়েছে, তারা কখনো রাজনীতিতে ক্ষমতায় স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে নাই। এটা আমাদের সাম্প্রতিক গণতান্ত্রিক ইতিহাসগুলো দেখলে আমরা এটাই দেখব। আওয়ামী লীগকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকে আমাদের বয়কট করতে হবে। আপনি যে বললেন না যে হাসিনা সরকার, না, তারা ভোট চুরি করে একটা রিজিম তারা প্রতিষ্ঠা করেছিল। সরকার একটা ভাবে কাজ করে। আমি একটা বললাম না যে ছেলেকে ছেলে বলতে হলে কিছু দেখে বুঝতে হবে যে ছেলে মানুষ, সরকারকে সরকার বুঝতে হলেও তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। আওয়ামী লীগের কোনো সরকার ছিল না। আমি মনে করি বাংলাদেশের মানুষ আর কখনো হাসিনার নেতৃত্বে যে আওয়ামী ফ্যাসিবাদের যে শক্তি ছিল, তাদের যে অলিগার্কটা ছিল, যে ক্ষমতার রাজনীতি ছিল, এটাকে আর কখনো ফিরে আসতে দেবে না। আমাদেরকে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশের নির্বাচনমুখী বাংলাদেশ এখন, এটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম। আমাদের আলোচনায় যেটা বেরিয়ে আসলো সেটা হলো যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, যারা আছেন তাদের ভিতরে প্রতিযোগিতা প্রয়োজন, কিন্তু শত্রুতা হলে এই ফ্যাসিস্ট সরকার আবার ফেরত আসার সম্ভাবনা আছে। সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের যে বড় বড় রাজনৈতিক দল আছেন তারা সেটাকে মাথায় নিয়েই আগামী নির্বাচনে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা করে একটা সরকার গঠন করবেন, এটা আশা রেখে সকলকে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করলো। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।